আকাশবাণী কলকাতা। খবর পড়ছি চন্দ্রিমা রায়। প্রথমে বিশেষ খবর। রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য কেন্দ্র পুনরায় রাজ্য প্রশাসনের 2 শীর্ষ কর্তাকে বৈঠকে ডেকেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দুদিনের সফরে আজ পশ্চিমবঙ্গে আসছেন। রাজ্যে তৃণমূল কংগ্রেসের আরও এক নেতা শিলভদ্র দত্ত দল ছাড়ার কথা ঘোষণা করেছেন। প্রধানমন্ত্রী আজ এক ভার্চুয়াল অনুষ্ঠানে মধ্যপ্রদেশের কৃষকদের উদ্দেশ্যে ভাষণ দেবেন। দেশে দৈনিক করোনা সংক্রমণ আরও কমেছে, সুস্থতার হার বেড়ে 95.40% হয়েছে। এ রাজ্যে আরোগ্যের হার 94.56% পৌঁছেছে। অন্ধ্রপ্রদেশের জলে ডুবে 4 যুবকের মৃত্যু হয়েছে, নিখোঁজ আরও 3 জন। অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ভারত 244 রান করেছে। বিস্তারিত খবরে যাওয়ার আগে মনে করিয়ে দেই, করোনা সংক্রমণ এড়াতে মাস্ক পরুন ও ঠিকভাবে পরুন, 2 গজ দূরে থাকুন, নিরাপদ দূরত্ব বজায় রাখুন, হাত ও মুখ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য কেন্দ্রীয় সরকার পুনরায় রাজ্য প্রশাসনের 2 শীর্ষ কর্তাকে বৈঠকে ডেকেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় ভাল্লা রাজ্যের মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে গতকাল সন্ধ্যায় চিঠি দিয়ে আজ বিকেল 5:30টায় দিল্লির নর্থ ব্লকে বৈঠকের জন্য ডেকে পাঠিয়েছেন। রাজ্য পুলিশের মহানির্দেশক বীরেন্দ্রকেও এই বৈঠকে উপস্থিত থাকতে বলা হয়েছে। তবে এবারও মুখ্য সচিব বৈঠক থেকে অব্যাহতি চেয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিবকে পাল্টা চিঠি লিখেছেন বলে নবান্ন সূত্রে জানা গেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ রাতেই পশ্চিমবঙ্গ সফরে আসছেন। দুদিনের এই সফরে তার একাধিক কর্মসূচি রয়েছে। আজ কলকাতায় রাত্রিবাসের পর আগামীকাল সকালে তিনি এখানে একটি বৈঠকে যোগ দেবেন। এরপর স্বামী বিবেকানন্দের পৈতৃক ভিটে পরিদর্শন করবেন। এরপর যাবেন মেদিনীপুরে। সেখানে তিনি কৃষকদের সঙ্গে কথা বলবেন। মেদিনীপুরে স্বরাষ্ট্রমন্ত্রীর আরও কর্মসূচি রয়েছে। পরের দিন অর্থাৎ রবিবার 20 ডিসেম্বর স্বরাষ্ট্রমন্ত্রীর শান্তিনিকেতনে যাওয়ার কথা। বোলপুরে একটি জনসভায় তিনি ভাষণ দেবেন। এদিকে পশ্চিম মেদিনীপুর থেকে আমাদের সংবাদদাতা জানিয়েছেন, মঞ্চ তৈরি সহ স্বরাষ্ট্রমন্ত্রীর সফর উপলক্ষে প্রস্তুতি চলেছে জোর কদমে। উল্লেখ্য, এই জনসভাতে শুভেন্দু অধিকারী সহ তৃণমূল কংগ্রেসের বেশ কয়েকজন নেতা বিজেপিতে যোগ দিতে পারেন বলে মনে করা হচ্ছে। রাজ্যের তৃণমূল কংগ্রেসের আরও এক নেতা দল ছাড়লেন। উত্তর 24 পরগনার ব্যারাকপুরে তৃণমূল কংগ্রেস বিধায়ক শিলভদ্র দত্ত আজ সকালে এক সাংবাদিক বৈঠকে দল ছাড়ার কথা ঘোষণা করেছেন। দলনেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে তিনি তার পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন বলেও শ্রী দত্ত জানান। তিনি আরও বলেন, নানান সময়ে বিভিন্নভাবে তিনি অসম্মানিত হয়েছেন। বলতে হয়ে গেছি, দল কেন ছেড়েছি অনেক আগে থাকতে এগুলো বলা। এতদিন দল ছাড়িনি, দলে ছিলাম, কিন্তু গত দিনের ঘটনায় যেটা মনে হয়েছে আমি ঠিক এই দলের জন্য উপযুক্ত নই। শিলভদ্র দত্ত বিধায়ক পদ ছাড়ছেন না। বিজেপিতে যাওয়ারও আপাতত কোনো পরিকল্পনা নেই বলে শিলভদ্রবাবু জানিয়েছেন। অন্যদিকে দল থেকে পদত্যাগের পরেই শিলভদ্র দত্তের অফিস থেকে মুখ্যমন্ত্রীর ছবি সরিয়ে দেওয়া হয়, লাগানো হয় স্বামী বিবেকানন্দের ছবি। ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং জানিয়েছেন, আগামীকাল অমিত শাহের সভায় শিলভদ্রবাবু এবং আরও বেশ কয়েকজন বিধায়ক বিজেপিতে যোগ দেবেন। এদিকে শিলভদ্র দত্তের তৃণমূল কংগ্রেসের সদস্য পদ থেকে ইস্তফা প্রসঙ্গে দলের নেতা তথা রাজ্যের পুর নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, মমতা ব্যানার্জি শিলভদ্র দত্তের জীবন বাঁচিয়েছিলেন, তাই শুধুমাত্র স্থানীয় কোনো তৃণমূল কংগ্রেস নেতার সঙ্গে মতবিরোধের জন্য তিনি দল ছেড়ে চলে যান, এর থেকে দুর্ভাগ্যের কিছু হতে পারে না। অন্যদিকে দল এবং আসানসোল পুর নিগমের প্রশাসক পদ থেকে ইস্তফা দেওয়ার পর আজ সকাল থেকে আসানসোলের বিভিন্ন জায়গায় জিতেন্দ্র তিওয়ারির পোস্টার ব্যানার ছিঁড়ে দেওয়া হয়েছে। তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির নেতা রাজু আলুওয়ালিয়ার নেতৃত্বে আসানসোলের হটন রোড বাসস্ট্যান্ডে জিতেন্দ্র তিওয়ারির পোস্টার ছিঁড়ে দেওয়া হয়। তার অভিযোগ করেন, বিভিন্ন উন্নয়ন প্রকল্প নিয়ে আসানসোলবাসীকে ভাওতা দিয়েছেন প্রাক্তন মেয়র। তার বিরুদ্ধে সিআইডি তদন্তের দাবি করেন তিনি। এদিকে আসানসোলের সাংসদ কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় বলেন, তিনি জিতেন্দ্র তিওয়ারিকে বিজেপিতে নেবার বিপক্ষে, তবে দলের কেন্দ্রীয় নেতৃত্বের সিদ্ধান্তই এক্ষেত্রে চূড়ান্ত। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেমন মানুষের কাছে বিশ্বাসযোগ্যতা হারিয়েছেন, তেমনি তার দলের কাছেও বিশ্বাসযোগ্যতা খুইয়েছেন বলে বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয় অভিযোগ করেছেন। উত্তর 24 পরগনার নোয়াপাড়ায় গত রাতে এক অনুষ্ঠানে যোগ দিয়ে পরে সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি জানান, তৃণমূল কংগ্রেসের সরকারে থাকার নৈতিক অধিকার রয়েছে বলে মনে হয় না। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পশ্চিম মেদিনীপুর সফরে তৃণমূল কংগ্রেসের বহু নেতা নেত্রী বিজেপিতে যোগদান করবেন বলে তিনি জানান। যান চলাচল আরও মসৃণ করে তুলতে কেন্দ্রীয় সরকার আগামী 2 বছরের মধ্যে দেশের সব টোল প্লাজা ধাপে ধাপে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গডকরি গতকাল কলকাতায় বণিক সংগঠন অ্যাসোচ্যাম আয়োজিত এক অনুষ্ঠানে একথা জানিয়ে বলেন, ভবিষ্যতে গাড়ির সঙ্গে লিঙ্ক করা ব্যাংক অ্যাকাউন্ট থেকে সব যানবাহনের টোলের টাকা স্বয়ংক্রিয়ভাবে কেটে নেওয়া হবে। এর জন্য রাশিয়া সরকারের সহযোগিতায় জিপিএস প্রযুক্তি ব্যবহার করার কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভার্চুয়ালি মধ্যপ্রদেশ সরকার আয়োজিত এক কৃষক কল্যাণ অনুষ্ঠানে কৃষকদের উদ্দেশ্যে ভাষণ দেবেন। এই প্রকল্পের আওতায় কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে প্রায় 1,600 কোটি টাকা জমা করা হবে। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান এই অনুষ্ঠানে যোগ দেবেন। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর বলেছেন, কৃষকদের স্বার্থে আনা নানান সিদ্ধান্ত ভারতীয় কৃষিক্ষেত্রে একটি নতুন অধ্যায়ের সূচনা করবে এবং দেশের কৃষকদের আরও স্বাধীনতা দেবে। নতুন আইন চালু হবার পর রেকর্ড পরিমাণ ধান সংগ্রহের বিষয়ে শ্রী তোমর সন্তোষ প্রকাশ করেন। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ড রমেশ পোখরিয়াল নিশাঙ্ক বলেছেন, কৃষকদের সুবিধার্থেই কেন্দ্র কৃষি আইন আনলেও বিরোধীরা তাদের বিভ্রান্ত করছে। রুদ্রপুরে একটি কৃষক র্যালিতে ভাষণে শিক্ষামন্ত্রী এই আইনের ইতিবাচক প্রভাব ইতিমধ্যেই দেখা যাচ্ছে বলে উল্লেখ করেন। বিহারের মুখ্যমন্ত্রী জেডিইউ সভাপতি নীতিশ কুমার বলেছেন, নতুন কৃষি আইন নিয়ে তার রাজ্যে কোন রকম সমস্যা নেই। পাটনায় গতকাল তিনি সাংবাদিকদের বলেন, ধান সংগ্রহের কাজ দ্রুত গতিতে চলেছে। এই নিয়ে চাষীদের কোনো অসুবিধায় পড়তে হচ্ছে না। উপরাষ্ট্রপতি এম ভেঙ্কাইয়া নাইডু পরিবেশ বান্ধব, লাভজনক ও দীর্ঘস্থায়ী কৃষি ব্যবস্থার পক্ষে জোরালো সওয়াল করেছেন। তিনি গতকাল কোয়েম্বাটোরে তামিলনাড়ু কৃষি বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে ভাষণ দিচ্ছিলেন। শ্রী নাইডু বলেন, খরা, বন্যা এবং বিভিন্ন রোগ প্রতিরোধে সক্ষম এমন ফসলই উৎপাদন করা দরকার। খবর শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। দেশে দৈনিক করোনা সংক্রমণ আরও কিছুটা কমেছে। কেন্দ্রীয় স্বাস্থ্য দপ্তরের রিপোর্টে জানানো হয়েছে, আজ সকাল 8টা পর্যন্ত গত 24 ঘন্টায় নতুন করে সংক্রমিত হয়েছেন 22,890 জন। গত 4 মাসের মধ্যে একদিনের সংক্রমণের নিরিখে এই সংখ্যা অনেকটাই কম। গতকাল একদিনে সংক্রমিত হয়েছিলেন 24,010 জন। তবে একদিনে সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা আগের দিনের তুলনায় অনেকটাই কমেছে। আজ আরোগ্য লাভ করেছেন 31,087 জন। গতকাল রোগমুক্ত হয়েছিলেন 33,200 জন। এই নিয়ে দেশে মোট 99,79,447 জন সংক্রমিত হলেও 95,20,827 জন করোনামুক্ত হয়েছেন। আরোগ্যের হার বেড়ে দাঁড়িয়েছে 95.40%। বর্তমানে 8,535 জন চিকিৎসাধীন। রাজ্যে করোনা সংক্রমণ থেকে আরোগ্যের হার 94.56% পৌঁছেছে। দৈনিক করোনা সংক্রমণ কমেছে। গত সন্ধ্যায় স্বাস্থ্য দপ্তরের রিপোর্টে জানা গেছে, 24 ঘন্টায় নতুন করে 2,245 জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। সুস্থ হয়ে উঠেছেন 2,747 জন। সারা বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা 7,52,00,000 ছাড়িয়েছে। আরোগ্য লাভ করেছে প্রায় 5,29,00,000 মানুষ। এ পর্যন্ত 16,68,000-এর বেশি রোগীর মৃত্যু হয়েছে। ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রো করোনায় আক্রান্ত। গতকাল তার রিপোর্ট পজিটিভ আসার পর থেকে তিনি আইসোলেশনে রয়েছেন। এদিকে রাষ্ট্রপতির সংক্রমণের পর ইউরোপীয় নেতৃবৃন্দের একটি দল নিজেদের আইসোলেশনে রেখেছেন। সাম্প্রতিককালে একাধিকবার তারা রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক করেছিলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোর দ্রুত আরোগ্য কামনা করেছেন। রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতারেস বিশ্বের ধনী দেশগুলিকে আবেদন জানিয়ে বলেছেন, তারা যেন গরিব দেশগুলিকে কোভিড-19 ভ্যাকসিন কেনার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেয়। তিনি বলেন, শুধু কোভিডের বিরুদ্ধে লড়াই নয়, আন্তর্জাতিক সহযোগিতারও বিষয় এটি। বিশ্বের সব দেশে মার্কিন যুক্তরাষ্ট্রের কোভ্যাক্স প্রয়োগের জন্য আগামী মাসের মধ্যে প্রায় 500 কোটি অর্থের প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন। যে সমস্ত দেশ একাধিকবার তাদের জনঘনত্বের থেকে বেশি পরিমাণ ভ্যাকসিন কিনেছে, তাদেরকে অতিরিক্ত ভ্যাকসিন ডোনেট করারও আবেদন জানান তিনি। এদিকে দেশে তৈরি কোভিড-19 টিকা কোভ্যাক্সিনের প্রথম দফার ক্লিনিক্যাল ট্রায়ালে খুব ভালো ফল পাওয়া গেছে। হায়দ্রাবাদ ভিত্তিক ভারত বায়োটেক এবং আইসিএমআর এর যৌথ উদ্যোগে প্রস্তুত কোভ্যাক্সিন যাদের শরীরে পরীক্ষামূলকভাবে প্রয়োগ করা হয়েছিল, তাদের কোনো গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায়নি। করোনা আবহে কেরালা সরকার 10ম ও দ্বাদশ শ্রেণীর বোর্ড পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করেছে। মার্চের 17 তারিখ থেকে শুরু হয়ে পরীক্ষা চলবে 30 মার্চ পর্যন্ত। অন্ধ্রপ্রদেশে কাডাপ্পা জেলায় সিধাভতম গ্রামের একটি নদীতে জলে নেমে 7 যুবক তলিয়ে গেছে। 4 জনের মৃতদেহ উদ্ধার হয়েছে। 3 জনের খোঁজে তল্লাশি চলেছে। তিরুপতির কোরলাকুন্টা গ্রামের বাসিন্দা 11 জন যুবক ওই গ্রামে একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন। 8 জন নদীতে সাঁতার কাটতে নামার পর 7 জনই তলিয়ে যান। অ্যাডিলেটে দিনরাতের সিরিজে প্রথম টেস্টের আজ দ্বিতীয় দিনে ভারতের প্রথম ইনিংস 244 রানে শেষ হয়ে যায়। অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক 4টি এবং প্যাট কামিন্স 3টি উইকেট নিয়েছেন। একটু আগে পাওয়া খবরে জানা গেছে, অস্ট্রেলিয়া তাদের প্রথম ইনিংসে এ পর্যন্ত 3 উইকেটে 59 রান করেছে। বায়ার্ন মিউনিখের স্ট্রাইকার পোল্যান্ডের রবার্ট লেওনডস্কি 2020 ফিফার বর্ষসেরা ফুটবলের পুরস্কার জয় করেছেন। তিনি লিওনেল মেসি এবং ক্রিস্টিয়ানো রোনাল্ডোকে হারিয়ে বর্ষসেরা হয়েছেন। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরো একবার। রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য কেন্দ্র পুনরায় রাজ্য প্রশাসনের 2 শীর্ষ কর্তাকে বৈঠকে ডেকেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ 2 দিনের সফরে আজ পশ্চিমবঙ্গে আসছেন। খবর এখানেই শেষ হলো।